আসসালামু আলাইকুম। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আজকের ক্লাসটি তোমরা সবাই প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখবে। আজকে আমি তোমাদের বাংলা ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদের বাংলা বইয়ের বীর পুরুষ কবিতাটি নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এবং এই কবিতাটি সম্পর্কে অনেক নতুন কিছু তথ্য জানতে পারবো। এই কবিতাটি আমরা শিখতে পারবো। তো চলো আজকে কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করি। এখন আমরা কিছু ছবি দেখব স্ক্রিনে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছ। ছবিটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। আমি এখন তোমাদেরকে আরও একটা ছবি দেখাবো। এই ছবিটাও খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। আমরা এই ছবিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, ছবি দেখে কি মনে হচ্ছে? ছবি দেখে তোমরা কি কিছু বুঝতে পারছো? চলো ছবিগুলো আমরা আবার দেখি, তারপরে দেখি আমরা কোনো কিছু বুঝতে পারি কি না। পালকির ভিতরে কি দেখা যাচ্ছে? দেখো এখানে একটা পালকি, সেই পালকিটা কাঁধে নিয়ে কিছু মানুষ তারা এগিয়ে যাচ্ছে এবং পালকির মধ্যে আমরা একজন মহিলাকে দেখতে পাচ্ছি। আর পালকির দরজাটা হচ্ছে একটু ফাঁক করা, আর সেই ফাঁক করা দরজা দিয়ে পালকির ভিতরে থাকা মহিলা সে তাকিয়ে আছে, এটাই আমরা দেখতে পাচ্ছি। এরপর দেখো, চলো দেখি পরের ছবিটা আমরা আরেকবার দেখি। এই ছবিটা দেখে তোমরা কি বুঝতে পারছো? ছেলেটি কি করছে? দেখো এখানে একটা ঘোড়ার উপরে উঠে ছেলেটি বীর পুরুষের বেশে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দেখো ছেলেটির সাথে একটা তলোয়ার রয়েছে এবং সে দেখেই মনে হচ্ছে যে সে অনেক সাহসী একজন মানুষ। আচ্ছা, এখন তো আমরা ছবিগুলো দেখলাম। এখন এই ছবিগুলোর মানেটা কি সেটা তোমরা আসলে একটু পরেই বুঝতে পারবে। আপাতত ছবিতে তোমরা যা যা দেখলে সেগুলোই তোমরা একটু মনে রাখার চেষ্টা করো। আমরা এগুলো নিয়ে পরবর্তীতে কথা বলবো। তোমরা তোমাদের বাংলা বইয়ের 84 নম্বর পৃষ্ঠা বের করো। আজকের পাঠে আমরা বীরপুরুষ কবিতাটি পড়ব। আর বীরপুরুষ কবিতাটির লেখকের নাম হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো তোমরা ছবিতে যে মানুষটাকে দেখতে পাচ্ছ তিনি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছবি। তো এখন আমরা এই রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে একজন খুব বিখ্যাত একজন কবি। তাকে বিশ্বকবি বলা হয় এবং তিনি নোবেল পুরস্কার জিতেছিলেন। তো এই রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তোমরা যখন উপরে ক্লাস উঠবে তো অনেক কিছু জানতে পারবে। এখন আমরা আপাতত তার সম্পর্কে ছোট কিছু তথ্য জেনে নেই। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে প্রথম যে তথ্য সেটা হচ্ছে তার জন্ম 1861 সালে। তার জন্মস্থান হচ্ছে কলকাতার জোড়াসাঁকো। তার মৃত্যু হচ্ছে 1941 সালে। আর তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 সালে। এই চারটা তথ্য তোমাদের আপাতত মনে রাখলেই হবে। তাহলে প্রথম যেই তথ্য সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 সালে। তার জন্ম হয়েছিল, তার জন্মস্থান কলকাতার জোড়াসাঁকো। তার মৃত্যু 1941 সালে। আর তিনি নোবেল প্রাইজ বা নোবেল পুরস্কার জিতেছিলেন 1913 সালে। আর রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি হচ্ছে বিশ্বকবি। তাহলে এখন আমরা এই বীরপুরুষ কবিতাটি পড়ব। তোমাদের বইয়ের 84 এবং 85 নম্বর পৃষ্ঠায় এই কবিতাটি আছে। চলো আমরা পুরো কবিতাটা একবার পড়ি খুব সুন্দর করে মনোযোগ দিয়ে। মনে করো যেন বিদেশ ঘুরে, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলে সূর্য নামে পাটে, এলেম যেন জোড়াদিঘির মাঠে। ধুধু করে যেদিক পানে চাই, কোনোখানেই জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই, ভয় পেয়েছ ভাবছ এলেম কোথা। আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হারে রে রে রে, ওই যে কারা আসছে ডাক ছেড়ে। তুমি ভয়ে পালকিতে এক কোণে, ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেড়াগুলো পাশের কাটা বনে,
পালকি ছেড়ে কাঁপছে থরো থরো, আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি ভয় কেন মা করো। তুমি বললে যাসনে খোকা ওরে, আমি বলি দেখো না চুপ করে, ছুটিয়ে ঘোরা গেলাম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে, কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাটা, কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়ল কাটা, এত লোকের সঙ্গে লড়াই করে, ভাবছ খোকা গেলই বুঝি মরে, আমি তখন রক্ত মেখে ঘেমে, বলছি এসে লড়াই গেছে থেমে, শুনে তুমি পালকি থেকে নেমে, চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্য খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। এটা হচ্ছে পুরো কবিতা। এখন এই কবিতাটা পড়ে তোমরা আসলে কি বুঝতে পারছো? তোমরা কি কোনো কিছু বুঝতে পেরেছো পুরো কবিতাটা পড়ে? আচ্ছা, এই কবিতাটা এটা খুব রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত একটা কবিতা, অনেক বড় একটা কবিতা। তো কবিতাটা পড়ে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে কি, একটা খোকার কথা বলা হয়েছে যে তার মাকে নিয়ে অনেক দূর দেশে কোথাও যাচ্ছে। ঠিক আছে, মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছে অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে। তাহলে একটা খোকা, সে খোকা তোমাদের মতোই একটা ছেলে, সে তার মাকে নিয়ে অনেক দূরে কোথাও যাচ্ছে, তার মা পালকিতে বসা আর খোকা তার মায়ের পাশে পাশে তার মাকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে ঘোড়ার উপরে ওঠে। তখন এমন সময় তারা সেই পথ চলতে চলতে একটা সময় ডাকাতের দল এসে আক্রমণ করলো তাদেরকে। অনেক দূরে অনেকগুলো ডাকাত আসলো, কিন্তু সেই ডাকাতদেরকে দেখে খোকার মা খুব ভয় পেয়ে গেল, বলল যে এখন কি হবে। খোকা কিন্তু ভয় পেল না, খোকা বলল দেখো মা তুমি ভয় পেও না, দেখো আমি কি করি। এই কথা বললে খোকা সেই ডাকাতদের সাথে লড়াই করলো, লড়াই করলে খোকা জয়ী হলো, ডাকাতদেরকে তারা হারিয়ে দিল। তারপর তো সে তার মায়ের কাছে এসে সেই কথাগুলো বলল যে মা, ডাকাতদেরকে আমি হারিয়ে দিয়েছি। মা তখন সেই ছোট ছেলেকে নিয়ে খুব গর্ব করলো যে ভাগ্য খোকা তুই সঙ্গে ছিলি, তুই যদি না থাকতি তাহলে আমাদের কি দুর্দশাই না হতো। তো এই যে এই খোকাই হচ্ছে বীর পুরুষ। কারণ কি, বীর পুরুষ কাদেরকে বলা হয়? বীর পুরুষ তাদেরকেই বলা হয় যারা বিপদ দেখে ভয় পায় না, যারা বিপদের সাথে মোকাবেলা করে, নিজের যে বাবা মা ভাই বোন তাদেরকে রক্ষা করে, বিপদ থেকে লড়াই করে, তাদেরকেই বলা হয় বীর পুরুষ। তাহলে এখানে যেই ছেলেটার কথা বলা হয়েছে, যেই খোকার কথা বলা হয়েছে, সেই খোকা হচ্ছে একজন বীর পুরুষ। তাহলে এই কবিতাটার সারসংক্ষেপে আমরা দেখো আর একটু ভালোভাবে আমরা বইয়ের ভাষাতে একটু জেনে নেই। শিশুরা হয় কল্পনা বিলাসী, তারা কল্পনা করতে ভালোবাসে। সাধারণত মায়ের সাথে শিশুদের ঘনিষ্ঠতা বেশি থাকে, তাই তারা মাকে নিয়ে স্বপ্ন দেখতে ভালোবাসে। তেমনই একজন খোকা কল্পনা করছে যে সে তার মাকে নিয়ে দেশ বিদেশ ঘুরে অনেক দূরে যাচ্ছে। মা পালকিতে দরজা দুটো ফাঁক করে বসে আছে, তার পাশে খোকা রাঙা ঘোড়ায় চড়ে ধুলো উড়িয়ে টকবগিয়ে যাচ্ছে। সূর্যাস্তের পর তারা যখন জোড়াদিঘির মাঠে এসে পৌঁছালো, তখন ডাকাতের দল তাদেরকে আক্রমণ করলো। খোকার মনে হলো মাকেই বিপদ থেকে রক্ষা করতে হবে, তাই সে মাকে কোনো চিন্তা করতে বারণ করলো। সে ডাকাত দলের সাথে যুদ্ধ করে জয়ী হওয়ার পর মা চিন্তামুক্ত হলেন। এটি আসলে খোকার কল্পনা, মূলত খোকা তার ভাবনায় নিজেকে বীরপুরুষ ভাবে। তাহলে আমরা যেই খোকার কথা এতক্ষণ জানলাম, আসলে শিশুরা, ছোট শিশুরা, তোমাদের মতো শিশুরা হয় কল্পনা বিলাসী, তারা অনেক কিছু ভাবতে ভালোবাসে, তারা নিজের কল্পনায় অনেক কিছু করে, তারা পাখির পিছনে ছোটে, ফুলের পিছনে ছোটে, তারা অনেক কিছু ভাবে, চিন্তা করে। তো এইখানে যেই খোকার কথা বলা হয়েছে, সেই খোকা হচ্ছে কি একজন শিশু। সে কল্পনা করছে যে সে তার মাকে নিয়ে অনেক দূরে কোথাও একটা দেশে যাচ্ছে। হ্যাঁ, সেখানে যাওয়ার পথে তার মা পালকির মধ্যে বসা, আর সে ঘোড়া ছুটিয়ে তার মার পাশে পাশে যাচ্ছে। তো পথের মধ্যেই কি করলো, ডাকাত এসে আক্রমণ করলো। খোকা সে ডাকাতদের সাথে লড়াই করে জয়ী হলো, সে তার মাকে রক্ষা করলো। ঠিক আছে, তাহলে এখানে খোকা হচ্ছে মনে মনে নিজেকে একজন বীর পুরুষ মনে করে, বা সে ভাবে যে সে একজন বীর পুরুষ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মনেও নিশ্চয়ই এরকম কোনো চিন্তা ভাবনা আসে, বা তোমরাও নিশ্চয়ই এরকম কোনো কিছু ভাবতে ভালোবাসো যে তুমি তোমার মাকে নিয়ে অনেক দূরে কোথাও যাচ্ছ,
সেখানে যাওয়ার পর তুমি তোমার মাকে বিপদ থেকে রক্ষা করলা, কিংবা তোমার ছোট ভাই বোন যারা আছে তাদেরকে তুমি বিপদ থেকে রক্ষা করলা। তোমরা হয়তো কল্পনা করতে ভালোবাসো, তোমরা কল্পনায় অনেক কিছুই করতে পারো, অনেক জায়গায় চলে যেতে পারো। তো সেরকমভাবে এটি হচ্ছে একজন ছোট শিশুর কল্পনায় সে একজন নিজেকে বীরপুরুষ দাবি করে বা বীরপুরুষ ভাবে। বীরপুরুষকে বীরপুরুষ হলো সেই পুরুষ যে বিপদে ভয় পায় না, বিপদকে সামনে থেকে মোকাবেলা করে, বিপদ দেখে পালিয়ে যায় না, বিপদ থেকে তার আপনজনকে রক্ষা করে। তোমরা খেয়াল করবে হয়তো কবিতায় বলা হয়েছে যে যখন ডাকাতের দল আসলো হারে রে রে শব্দ করে, তখন কিন্তু খোকা ভয় পায় নাই। সে কি করছে? সে বিপদকে মোকাবেলা করছে, সামনে গিয়ে লড়াই করে জয়ী হয়েছে। আর এই কারণেই খোকা একজন বীর পুরুষ। সে মনে মনে এটাই কল্পনা করে, সে মনে মনে এটাই ভাবে যে সে একজন বীর পুরুষ। তাহলে তোমাদের এই চিন্তাভাবনাগুলো এরকম বীর পুরুষের মতো হতে হবে। তোমাদের চিন্তাভাবনাগুলো কাপুরুষদের মতো হলে চলবে না। তোমাদের চিন্তাভাবনা সবসময় থাকবে উন্নত সুন্দর চিন্তাভাবনা। তোমরা এমন চিন্তাভাবনা করবে যেটার মাধ্যমে কি তোমরা নিজেকে বীরপুরুষ ভাবতে পারবে, এমন কাজ করবে যেটার মাধ্যমে তোমরা নিজেকে বীরপুরুষ ভাবতে পারবে। তোমরা কখনো কোনো কাজ ফেলে পিছনে চলে যাবে না, তোমরা বিপদে কাউকে রেখে কখনো পিছনে চলে যাবে না, বরং তোমরা বিপদকে মোকাবেলা করবে এবং তোমাদের যারা কাছের মানুষ তাদেরকে সেই বিপদ থেকে রক্ষা করবে। তাহলে চলো আরেকটা তথ্য জেনে যাই, ছোট একটা তথ্য জেনে নেই। শিশুরা কল্পনা করতে ভালোবাসে, এই কবিতাটি তেমনি এক শিশুর কল্পনায় সে মায়ের সঙ্গে দূর দেশে যায়, পথে সে ডাকাতদের মোকাবেলা করে বীরের মতো লড়াই করে মাকে রক্ষা করে। এটাই হচ্ছে আমাদের বীরপুরুষ কবিতার মূল কথা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। আর বীরপুরুষ কবিতাটি এটি অনেক সুন্দর করে আবৃত্তি করা যায়। ছোট্ট বাচ্চারা যখন এটি সুন্দর করে আবৃত্তি করে তখন এটা শুনতে খুব ভালো লাগে। তাই যদি সম্ভব হয় তোমরা সবাই কবিতাটা মুখস্থ করে আবৃত্তি করবে, অনেক সুন্দর একটা ব্যাপার হবে। তাহলে চলো আমরা এখন এই কবিতার যেই শব্দ ছিল, কিছু কঠিন শব্দ, সেই শব্দের অর্থগুলো এখন আমরা জেনে নেব। টকবগিয়ে মানে হচ্ছে পানি ফুটানোর মতো শব্দ, অর্থাৎ ধাবমান ঘোড়ার পায়ের শব্দ। অর্থাৎ একটা ঘোড়া যখন চলে তখন ঘোড়ার খুর থেকে যে শব্দ হয় সেটাকে বলা হয় টকবগিয়ে। অথবা কোনো পানি ফুটালে যে শব্দ হয় ওটাকে বলে টকবগিয়ে। তাহলে টকবগিয়ে শব্দের অর্থ হচ্ছে দুইটা, একটা হচ্ছে পানি ফুটানোর মতো শব্দ, আর একটা হচ্ছে ধাবমান ঘোড়ার পায়ের শব্দ। রাঙা হচ্ছে লাল বা রক্তিম, রক্তের যে রং থাকে সেটাকে বলা হয় রাঙা, একদম লাল রং। পাট অর্থাৎ যেখানে সূর্য ডোবে বা অস্তাচল, অর্থাৎ সূর্যটা যেখানে গিয়ে একদম ডুবে যায়, যেই জায়গাটায় গিয়ে ডুবে যায় তাকালে দেখা যায় যে সূর্য ডুবে যাচ্ছে, ঠিক ওই জায়গাটাকেই বলা হয় পাটে। জোড়া দিঘি অর্থাৎ যেখানে পাশাপাশি দুটি দিঘি রয়েছে এমন জায়গায়, সেই এরকম একটা জায়গা আর কি, সেটাকে বলা হয় জোড়া দিঘি। স্মরণ মানে হচ্ছে মনে করা। বেয়ারা যারা কাঁধে পালকি বহন করে। বেয়ারা কারা? বেয়ারা হচ্ছে যারা কাঁধে পালকি বহন করে। থর অর্থাৎ প্রচণ্ড কম্পমান, যেটা অনেক বেশি কাঁপে, সেটাকে বলা হয় থর। ঝনঝনিয়ে অর্থাৎ ঝনঝন শব্দ করে। তাহলে ঝনঝন শব্দ মানিটা কি? ঝনঝন শব্দ হচ্ছে ধরো তোমার হাতে কোনো একটা স্টিলের জিনিস আসে, সেই স্টিলের জিনিসটা তোমার হাত থেকে পড়ে গেলে যে শব্দটা হবে ওই শব্দটাকে বলা হয় ঝনঝন শব্দ। দুর্দশা মানে হচ্ছে খারাপ অবস্থা। সোতা মানে হচ্ছে বহমান জলের মৃদু ধোঁয়া। তাহলে কবিতার মধ্যে একটা লাইন আছে যে মরা নদীর সোতা। নদীর সোতা মানে হচ্ছে নদীর জল থেকে যেই একটা ধোঁয়ার মতো বের হয় শীতের সময়, ওইটাকে বলা হয় সোতা। অর্থাৎ বহমান জলের মৃদু ধোঁয়া, অর্থাৎ যখন এই তোমার নদীর মধ্য থেকে পানি বয়ে চলে, ঢেউ বয়ে চলে, তখন এক ধরনের ঢেউ হয়, সেটাকে বলা হয় সোতা। তাহলে শব্দের অর্থগুলো আমরা আবার একবার করে পড়ে নিই। টকবগিয়ে মানে পানি ফুটানোর মতো শব্দ করে অথবা ধাবমান ঘোড়ার পায়ের শব্দ করে। রাঙা অর্থ লাল বা রক্তিম। পাট অর্থ যেখানে সূর্য ডোবে বা অস্তাচল। জোড়া দিঘি যেখানে পাশাপাশি দুটি দিঘি রয়েছে। স্মরণ অর্থ মনে করা। বেয়ারা যারা কাঁধে পালকি বহন করে। থর অর্থ হচ্ছে প্রচণ্ড কম্পমান। ঝনঝনিয়ে অর্থ ঝনঝন শব্দ করে। দুর্দশা অর্থ খারাপ অবস্থা। সোতা অর্থ বহমান জলের মৃদু ধোঁয়া। এই হচ্ছে এই অধ্যায়ের শব্দগুলো। এই শব্দের অর্থগুলো তোমরা একবার পড়বে, পড়ার পর তোমরা যখন কবিতাটা এরপর দ্বিতীয়বার
শব্দের অর্থ জানার পর তোমরা যখন কবিতাটা আবার পুনরায় পড়বে তখন দেখবে তোমাদের কাছে কবিতাটা অনেকটাই সহজ মনে হবে। আর তোমাদের যদি সম্ভব হয় তোমরা সবাই এই কবিতাটা বেশি বেশি আবৃত্তি করবে। এটা আসলে অনেক সুন্দর একটা কবিতা। এই কবিতা তোমাদের কল্পনা করতে সাহায্য করবে, তোমাদের কল্পনা শক্তিকে বাড়াতে সাহায্য করবে, তোমাদের নিজের মধ্যে তোমরা বীর পুরুষকে লালন করতে পারো বা কীভাবে তোমরা বীর পুরুষ হতে পারো সেই চেতনায় তোমাদেরকে উদ্বুদ্ধ করবে। তাই তোমরা অবশ্যই কবিতাটি পড়বে নিজে নিজে। চলো এখন আমরা কিছু প্রশ্নের উত্তর জেনে নেই। খোকা মাকে নিয়ে কোথায় যাচ্ছে? তোমরা কি বলতে পারবে খোকা মাকে নিয়ে কোথায় যাচ্ছে? এটা কিন্তু কবিতার মধ্যেই আছে। খোকা মাকে নিয়ে অনেক দেশ ঘুরে বিদেশ যাচ্ছে। খোকা তাহলে কি করছে? মাকে নিয়ে অনেক দেশ ঘুরে বিদেশ যাচ্ছে। আচ্ছা, এরপরে প্রশ্নটা চলো দেখি। মা ও খোকা কিভাবে যাচ্ছে? মা পালকিতে চড়ে যাচ্ছেন আর খোকা যাচ্ছে ঘোড়ায় চড়ে। মা পালকিতে চড়ে দরজা দুটো ফাঁক করে বসে আছেন, আর খোকা রাঙা ঘোড়ায় চড়ে টকবগিয়ে ধুলি উড়িয়ে মায়ের পালকির পাশে পাশে চলছে। এটাও কিন্তু কবিতাতে আছে যে মা ও খোকা কিভাবে যাচ্ছে। মা যাচ্ছে পালকিতে চড়ে আর খোকা যাচ্ছে রাঙা ঘোড়ায় চড়ে। মায়ের পালকির পাশে খোকা রাঙা ঘোড়ায় টকবগিয়ে ধুলি উড়িয়ে মায়ের পালকির পাশে পাশে চলছে। আচ্ছা, এরপর দেখো পরের প্রশ্নটার কি। পরের প্রশ্নটা হচ্ছে, তারা কখন জোড়াদিঘির ঘাটে পৌঁছালো, এমন সময় কি ঘটলো? তাহলে এটার উত্তর হবে, জোড়াদিঘির ঘাটে পৌঁছানোর পর দেখা গেল দূরে মশালের আলো আর শোনা গেল হাড়ে রেড়ে চিৎকার। খোকা দেখলো ডাকাত দল আক্রমণ করার জন্য এগিয়ে আসছে। খোকা মাকে অভয় দিয়ে লড়াইয়ের জন্য প্রস্তুতি নিল। শেষ পর্যন্ত ডাকাতদের সাথে লড়াই করে খোকা জয়ী হলো। তাহলে এখানে কি বলা হয়েছে দেখো, এখানে বলা হয়েছে যে জোড়াদিঘির মাঠে যখন তারা পৌঁছালো জোড়াদিঘির ঘাটে, সেই সময় তারা একটা হাড়ে রেড়ে শব্দ শুনতে পেল। তখন খোকা দেখলো ডাকাতের দল আক্রমণ করার জন্য এগিয়ে আসছে। খোকা তার মাকে অভয় দিল, বললো যে মা তুমি ভয় পেও না। খোকা তখন নিজে লড়াইয়ের জন্য প্রস্তুতি নিল এবং সে ডাকাতদের সাথে গিয়ে লড়াই করলো এবং লড়াই করে খোকা জয়ী হলো। বেয়ারা কোথায় পালালো? তাহলে বেয়ারা মানে কি আমরা একটু আগে কিন্তু জেনেছি। বেয়ারা মানে হচ্ছে যারা কাঁধে পালকি বহন করে তাদেরকে বলা হয় বেয়ারা। আর যখন তারা জোড়াদিঘির ঘাটে পৌঁছালো তখন বেয়ারারা তখন ওই ডাকাতের দ্বারা আক্রমণ করার জন্য হাড়ে রেড়ে শব্দ করতে করতে আসলো। এই কারণে ভয় পেয়ে কাঁপতে কাঁপতে বেয়ারাগুলো পাশের কাটা বনে গিয়ে লুকালো। তাহলে এই উত্তরটা যদি সাজিয়ে তোমরা সুন্দর করে লেখো তাহলে কি হবে? বেয়ারা কোথায় পালালো? তোমরা এইভাবে লিখবে যে বেয়ারা কাঁধে পালকি বহন করে তাদেরকে বলা হয় বেয়ারা। ডাকাতের দলের আক্রমণের ভয়ে বেয়ারাগুলো পাশের কাটা বনে গিয়ে লুকালো। এবার চলো পরের প্রশ্নটা জেনে নেই। এই প্রশ্নটা এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমাদেরকে এটা বুঝতে হবে। কবিতার মধ্যে একটা লাইন আছে সবার লাস্টের দিকে। কবিতার লাইনটা হচ্ছে যে ভাগ্য খোকা সঙ্গে ছিল। তো ভাগ্য খোকা সঙ্গে ছিল, মা একথা কেন বললেন? আসলে এই কথাটা দ্বারা কি বোঝানো হয়েছে? ভাগ্যে খোকার সঙ্গে ছিল মানে কি? চলো আমরা মানেটা একটু জানার চেষ্টা করি। মা পালকিতে চড়ে যাচ্ছেন, খোকা রাঙা ঘোড়ায় চড়ে টকবগিয়ে ধুলি উড়িয়ে মায়ের পালকির পাশে পাশে চলছে। জোড়াদিঘির ঘাটে পৌঁছানোর পর দেখা গেল দূরে মশালের আলো আর শোনা গেল হাড়ে রেড়ে চিৎকার। খোকা দেখলো ডাকাতের দল আক্রমণ করার জন্য এগিয়ে আসছে। খোকা মাকে অভয় দিয়ে লড়াইয়ের জন্য প্রস্তুতি নিল। শেষ পর্যন্ত ডাকাতদের সাথে লড়াই করে খোকা জয়ী হলো। বীর বেশে খোকা মায়ের কাছে সব বর্ণনা করলো। তখন মা বলল যে ভাগ্য খোকা সঙ্গে ছিল। মায়ের ধারণা খোকার কারণে সবার জীবন রক্ষা পেয়েছে। খোকা না থাকলে ডাকাতরা সবাইকে মেরে ফেলতো। খোকার কারণে সবাই বিপদ থেকে রক্ষা পেলেন। অর্থাৎ ভাগ্য খোকা সঙ্গে ছিল মানে হচ্ছে যে খোকা সঙ্গে ছিল, এটা হচ্ছে আমাদের ভাগ্য। খোকা যদি না থাকতো তাহলে আমরা অনেক বিপদে পড়ে যেতাম, এরকম অর্থ বোঝানো হয়েছে। কারণ কি? কারণ যখন ডাকাতের দল আসলো আক্রমণ করার জন্য তখন ভয় না পেয়ে খোকা কি করলো? বেয়ারাগুলো কিন্তু তখন পালিয়ে গেছে, তখন কিন্তু খুব বিপদ, কিন্তু সেই বিপদ থেকে সে তার মাকে রক্ষা করলো। সে ডাকাতদের সাথে লড়াই করলো, লড়াই করে জয়ী হলো। সে যদি ডাকাতরা যদি আক্রমণ করতো তাহলে হয়তো ডাকাতরা সবাইকে মেরে ফেলতো কিংবা সব কিছু নিয়ে যেত, ছিনিয়ে নিয়ে যেত, কিন্তু সেরকম কিছু ঘটলো না। খোকা সেই ডাকাতদের সাথে লড়াই করে জয়ী হইল। এই জয়ী হওয়ার কারণে মা বলল যে ভাগ্য খোকা সঙ্গে ছিল, মানে হচ্ছে এটা অনেক ভালো ভাগ্য আমাদের যে খোকা আমাদের সঙ্গে ছিল।
তো এই ভাগ্য খোকার সঙ্গে ছিল দ্বারা এই কথা বোঝানো হয়েছিল, আর মা এই কারণে এই কথা বলেছেন। আশা করি এই প্রশ্নের উত্তরগুলো মাধ্যমে তোমরা এই কবিতাটি আরও বেশি ভালোভাবে বুঝতে পেরেছো, কারণ কিছু কিছু বিষয় আছে যেগুলো হয়তো তোমরা কবিতাটা পড়ে পুরোপুরি বুঝতে পারো না, কিন্তু এই প্রশ্নের উত্তরগুলোর মাধ্যমে কিন্তু এখন তোমরা পুরা কবিতার অর্থটাই ভালো মতো বুঝতে পারবে। পুরা কবিতাটা হচ্ছে একটা শিশুর কল্পনা, সে কল্পনায় তার মাকে নিয়ে অনেক দূর দেশে যাচ্ছে, যাওয়ার পথে সে মা যাচ্ছে পালকিতে চড়ে আর সে যাচ্ছে রাঙা ঘোড়ার উপরে চড়ে মায়ের পাশে পাশে। যাওয়ার পথে তারা যখন জোড়াদিঘির ঘাটে গেল তখন হারে রে শব্দ করতে করতে কি করলো, ডাকাতের দল এসে আক্রমণ করলো। তো ডাকাতের দল আক্রমণ করার ফলে কি হলো, ডাকাতের দল আক্রমণ করার ফলে কিন্তু ওই বেয়ারারা গিয়ে পালালো, কাটাবনে গিয়ে পালালো, কিন্তু খোকা ভয় পেল না, মা ভয় পেল। মাকে খোকা ভয় দিয়ে বললো যে মা তুমি ভয় পেও না। তখন সে ডাকাতদের সাথে লড়াই করলো এবং জয়ী হলো। জয়ী হওয়ার পরে মা খুব খুশি হলো, বলল যে ভাগ্য খোকা সঙ্গে ছিল, তুই না থাকলে আমাদের কী অবস্থা একটাই না হতো। এই হচ্ছে এই কবিতার মূল কথা। আশা করি তোমরা বুঝতে পেরেছ সুপ্রিয় শিক্ষার্থীরা। এখন আমরা কিছু বিপরীত শব্দ জানবো। চলো আমরা কিছু বিপরীত শব্দ জানি। ভয়, ভয়ের বিপরীত শব্দ হচ্ছে সাহস। বিদেশ, বিদেশের বিপরীত শব্দ হচ্ছে স্বদেশ। দূরে, দূরের বিপরীত শব্দ হচ্ছে কাছে। সকাল, সকালের বিপরীত শব্দ হচ্ছে সন্ধ্যা। আলো, আলোর বিপরীত শব্দ হচ্ছে অন্ধকার। এগুলো তোমরা মুখস্থ করবে। ভয়, সাহস, বিদেশ, স্বদেশ, দূরে, কাছে, সকাল, সন্ধ্যা, আলো হচ্ছে, আলোর বিপরীত শব্দ হচ্ছে অন্ধকার। তো এই বিপরীত শব্দগুলো তোমরা খাতায় লিখবে এবং মুখস্থ করবে। এখন তোমাদেরকে বাসার কাজ দেওয়া হবে, এটা তোমরা নিজে নিজে বাসায় উত্তর লিখবে। তুমি যদি বীরপুরুষ হতে তাহলে তুমি কি করতে? তো এটা হচ্ছে তুমি নিজে, খোকা যেমন কল্পনা করেছে যে খোকা বীরপুরুষ হলে সে মাকে নিয়ে অনেক দূরে ঘুরতে যেত, মাকে সে বিপদ থেকে রক্ষা করত, ঠিক সেরকমভাবেই তোমাকে যদি প্রশ্ন করা হয় যে তুমি যদি বীরপুরুষ হও তাহলে তুমি কি করবে, তো এই প্রশ্নের উত্তরটা তুমি কি করবে, তুমিও নিজে নিজে এরকম কোনো কিছু একটা কল্পনা করবে যে বীরপুরুষ হলে তুমি কি করবে। তো তার আগে জেনে নিতে হবে যে বীরপুরুষ মানে কি। বীরপুরুষ মানে তোমাদেরকে একটু আগেও আমি বলেছি, বীরপুরুষ মানে হচ্ছে যেই পুরুষ কখনোই ভয় পায় না, যেই পুরুষ কখনো পালিয়ে যায় না, যেই পুরুষ কি করে, যে পুরুষ অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করে। বুঝতে পেরেছো? তার মানে বীরপুরুষ কারা? বীরপুরুষরা কখনো ভয় পাবে না। তো তোমাদেরকে এরকম বীরপুরুষ হতে হবে। তোমাদেরকে ভয় পেলে চলবে না। অন্যায় অবিচার দেখলে, যেখানে কোনো খারাপ ঘটনা দেখবে সেখানে তোমরা কি মাথা নিচু করে সেখান থেকে চলে আসবে না, তোমরা সেটার প্রতিবাদ করবা। তোমাদের আপন জন কেউ যখন বিপদে পড়বে তোমরা তাকে রক্ষা করবা। তোমরা বিপদ দেখে সেখান থেকে কখনো পালিয়ে আসবা না। সুতরাং তোমরা যদি বীরপুরুষ হতে চাও তাহলে তোমাদের কি করতে হবে, এরকম খোকার মতো সাহসিকতার পরিচয় দিতে হবে, এরকম সাহসের কাজ করতে হবে যদি তোমরা বীরপুরুষ হতে চাও। কারণ সাহস ছাড়া কেউ কখনো বীরপুরুষ হতে পারে না। বীরপুরুষ হওয়ার জন্য অবশ্যই সাহস হতে হয়। আর বীরপুরুষরা কখনোই পালিয়ে যায় না, তারা সামনাসামনি যুদ্ধ করে, তারা সব কিছুর মোকাবেলা করে। শুধুমাত্র তোমার আত্মীয় স্বজন কিংবা তোমার পরিচিত আপনজনদেরকে যে তুমি রক্ষা করবে তা না, যে কোনো মানুষ, তুমি যদি বীরপুরুষ হও তাহলে তোমার সামনে যদি কোনো মানুষ বিপদে থাকে তুমি কখনোই সেখান থেকে চলে আসতে পারবে না। যদি চলে আসো তাহলে তোমাকে বীরপুরুষ বলা যাবে না। বীরপুরুষ কখনো কারো বিপদ দেখে চলে আসে না, সেটা আপনজন হোক কিংবা পর হোক। কোনো মানুষ কিংবা যে কোনো কিছুর বিপদেই সে কখনো সেটা চলে আসে না। কোনো অন্যায় দেখলে সে কখনো চুপ করে থাকে না, সে অন্যায়ের প্রতিবাদ করে। কোনো জায়গায় কোনো খারাপ কিছু ঘটতে গেলে সে কী করে, সে সবার আগে এগিয়ে যায়, সবার আগে এগিয়ে গিয়ে সে কী করে, সে অন্যায়ের প্রতিবাদ করে, সে লড়াই করে, সে মানুষকে রক্ষা করে। সে কখনো মাথা নিচু করে হেঁটে আসে না, সে সবসময় জয়ী হয়। তো বীরপুরুষ হতে হলে তোমাদেরকে লড়াই করতে হবে, সাহস রাখতে হবে, জয়ী হতে হবে। সুতরাং তোমাদের মনের ভিতরে এরকম তোমরা কল্পনা করবা যে তোমরা বীরপুরুষ হতে যদি চাও তাহলে তুমি এরকম কি করবে, খোকার মতো তুমিও নিজে নিজে এরকম কল্পনা করে সেটা তুমি খাতার মধ্যে লিখবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আশা করছি আজকের পাঠ তোমরা সবাই বুঝতে পেরেছো। কবিতাটি আসলে অনেক সুন্দর একটি কবিতা। আমি তোমাদের সবাইকে অনুরোধ করব তোমরা সবাই কবিতাটি
এই যদি এই কবিতাটা অনেক বড় কবিতা, কিন্তু এটা কোনো কঠিন কবিতা না, এটার অনেক সহজ শব্দ, এবং তোমরা সবাই কবিতাটা পড়লে বুঝতে পারবে। এই কারণে আমি এটা নিয়ে বেশি আলোচনা করি নাই। এটা যদিও বড় কবিতা, তবে সহজ একটা কবিতা। তোমরা যদি এটা মুখস্থ করতে পারো এবং এটা যদি আবৃত্তি করতে পারো তাহলে খুবই ভালো হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এখানেই শেষ করছি। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সবার জন্য শুভকামনা রইল, দোয়া রইল। তোমরা সবাই বাসায় অবস্থান করবে, আর আমার জন্য তোমরা সবাই দোয়া করবে। আর আজকের ক্লাসটি নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, যদি বুঝতে কোনো সমস্যা হয়, তাহলে তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো সমস্যা, তাহলে আমি সেগুলো তোমাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।